আচ্ছা, ক্লাস 7-এর মেয়েরা আজকে আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করব ভৌতবিজ্ঞানের। সেটা হচ্ছে সময় ও গতি। আচ্ছা, সময় ও গতি এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ পদার্থবিদ্যার একটা ধারণা। তোমরা জানো যে ভৌতবিজ্ঞানকে আমরা তো বিবিধ ভাগে ভাগ করতে পারি। পদার্থবিদ্যা আর রসায়ন হচ্ছে এখানে সেরকমই দুটো ভাগ। তো এখানে সময় ও গতিকে আমি পদার্থবিদ্যার ভাগের মধ্যে ফেলবো। এইবার এখানে সময় মানে তো বুঝতেই পারছি, সময় মানে হচ্ছে যে কোনো কাজ করতে আমার কতটা সময় লাগে সেটা পরিমাপ করছি, যে ভৌত রাশিটা কতটা সময় লাগছে বা টাইম, সেটা সেকেন্ড, ঘন্টা, মিনিট এই সমস্ত এককে আমরা পরিমাপ করতে পারি। বাড়ি থেকে স্কুলে আসতে কতটা সময় লাগে সেটা আমরা পরিমাপ করতে পারি, ঘন্টা, মিনিট, সেকেন্ড ইত্যাদি। তো এটা হচ্ছে আমাদের সময়ের পরিমাপ। এইবার আমরা গতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। সেটা হচ্ছে যে গতি কাকে বলে। আমরা আশপাশে যে সমস্ত বস্তু দেখি তার দুরকম অবস্থায় থাকতে পারে, কেউ কেউ স্থির আর কেউ বা গতিশীল। এই যে আমাদের রাস্তা দিয়ে কত গাড়ি চলাচল করে, আমি বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গেলে সেখানে কি হচ্ছে, আমার বা গাড়ির অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বদলে যাচ্ছে। তাহলে এইখানে আমি বস্তুটাকে বলবো গতিশীল বস্তু। এই যে এই কলমটা, এই পেনটা, সেটাকেও আমি যে এইভাবে আমি সরাচ্ছি, তাহলে এটাকেও কিন্তু আমি গতিশীল করছি, মানে সময়ের সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ওর অবস্থান কিন্তু পাল্টাচ্ছে। তাহলে এই অবস্থায় আমি এই বস্তুগুলোকে বলবো গতিশীল বস্তু, যাদের অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, এবং এদের যে গতিশীল অবস্থাটাকেই আমরা বলবো গতি। আবার কিছু বস্তু আছে যাদের ক্ষেত্রে কী হয়, অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে না, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো স্থির বস্তু, এবং তার যে স্থির থাকার যে অবস্থা সেটাকে আমরা বলবো স্থিতি। যেমন এমনি ধরো এই স্কেলটা এই অবস্থায়, এটা কি হচ্ছে, এটা কিন্তু অবস্থান সময়ের সঙ্গে কি বদলাচ্ছে না, তাহলে সময়ের সঙ্গে এর অবস্থান বদলাচ্ছে না, তাহলে একে আমি এখন স্থির বস্তু বলতে পারি, মানে সে স্থিতিতে রয়েছে। আচ্ছা, এইবার এই যে আমি স্থিতি আর গতি সম্পর্কে যে আমি জানলাম, এবার আমি স্কেলটাকে ধরো আমি এটা স্থির ছিল, এবার আমি এটাকে গতিশীল করছি, তাহলে কি হলো, এ কিন্তু এবার গতিশীল হলো, এর সময়ের সঙ্গে সঙ্গে এর অবস্থান কিন্তু বদলালো। এবার এই যে গতি, এই গতির কিন্তু বেশ কয়েকটা প্রকার রয়েছে, তোমাদের বইতেই সেই ভাগটা আছে, আমি এখানে লিখতেই পারি। এখানে গতির প্রকারভেদ বলে আমি লিখছি। গতির প্রকারভেদ হচ্ছে কি কি। 1 নম্বরে আমরা বলতে পারি সরল রৈখিক গতি। প্রত্যেকটি ভাগের উদাহরণ আমরা জানবো এবং উল্টোটাও করতে পারবো, মানে উদাহরণ বলে দিলে আমি সেখান থেকে সেটাকে কোন গতির মধ্যে আমি ফেলবো সেটাও আমরা বলতে পারবো। আচ্ছা, সরল রৈখিক গতি বলেছি। এবার দ্বিতীয় হচ্ছে বৃত্তাকার পথে গতি। 3 নম্বর বলবো ঘূর্ণন গতি। ঠিক আছে, 4 নম্বর বলবো ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ। ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ। আচ্ছা, 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর আমি বলবো বক্রপথে গতি। আচ্ছা, আগে আমি প্রত্যেকটা টাইপের গতির আগে একটুখানি ব্যাখ্যা দিয়ে নিই, তারপর আমি প্রত্যেক প্রকারের উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম গতিটা হচ্ছে কি সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কাকে বলে? যদি কোনো বস্তু একদম সরল রৈখিক পথে অগ্রসর হয়, মানে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পাল্টাচ্ছে, অর্থাৎ গতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু সে সরল রৈখিক পথে গতিশীল, একদম সরল রেখা বরাবর চলছে, তাহলে আমি সেই বস্তুটার গতিকে বলবো সরল রৈখিক গতি। যদি কোনো ক্ষেত্রে কোনো বস্তু কোনো বৃত্তাকার পথে চলমান হয়, তখন আমি সেই বস্তুটাকে বলবো বৃত্তাকার পথে গতিশীল রয়েছে। ঘূর্ণন মানে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু সমানে ঘুরতে থাকে, ঠিক আছে, মানে সেটা কিন্তু ওই বস্তুর অভ্যন্তরস্থই কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বস্তুটা সমানে ঘুরে চলেছে, তাহলে সেই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ মানে হচ্ছে এই ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতি একসঙ্গে থাকবে এই গতির মধ্যে। আর বক্রপথে গতি মানে কোনো গতিশীল বস্তু যখন বক্রপথে গতিশীল হয়, মানে সেটা যে বৃত্তাকার পথ হবে এমন নয়, অন্য বক্রপথও হতে পারে, তাহলে সেই রকম বক্রপথে যদি কোনো বস্তু গতিশীল হয়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো বক্রপথে গতি।
এবার আমি কয়েকটা এখান থেকে উদাহরণ নিয়ে এবার আলোচনা করছি। তোমাদের বইয়ের থেকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো, প্রথম যে উদাহরণটা আছে, রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীষের অগ্রভাগের গতি। এটা দেখো, আমি এরকম একটা স্কেল বা রুলার নিয়েছি। এবার আমি এই রুলারের ধার বরাবর একদম সোজা আমি একটা দাগ কাটবো। সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীষের অগ্রভাগের গতিটা কীরকম হবে? এই যে, তাহলে এইখানে পেন্সিলের শীষের যে অগ্রভাগ, এটা কি একটা সরল রৈখিক পথে গতিশীল হলো, তাই তো? একটা সরল রেখা ধরে রুলারের ধার বরাবর এগিয়েছি মানে সরল রৈখিক পথে গতিশীল হলো। তাহলে এই অবস্থায় যে গতিটা আমার পেন্সিলের শীষের অগ্রভাগটা ছিল, তাই তো, পেন্সিলের শীষের অগ্রভাগটাই তো গতিশীল হয়েছিল এইভাবে রুলারের ধার বরাবর। আমি যখন এটাকে টানলাম এইভাবে, তখন কি হলো, যে পেন্সিলের শীষের ধার বরাবর এই যে রুলারের ধার বরাবর যেটা পেন্সিলের শীষের অগ্রভাগের গতি, এটাকে আমরা বলছি সরল রৈখিক গতির একটা উদাহরণ। এইভাবে একটা সরল রৈখিক পথে এক ব্যক্তি হেঁটে চলেছে, তাহলে সেখানেও আমরা সেই ব্যক্তির গতিকে আমরা বলবো সরল রৈখিক গতির একটা উদাহরণ। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রটা যেটা, সেটা হচ্ছে কি, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি। ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি মানে আমি এখানে একটা ঘড়ি যদি আমি দেখি, এখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটা রয়েছে। আমি ঘন্টা এবং মিনিটের কাঁটাটা ছেড়ে দিয়ে শুধু সেকেন্ডের কাঁটাটাকে আমি যদি ধরি, তাহলে এইখানে আমি ভাবতে পারি যে এইভাবে যদি হয় ডায়ালটা, তাহলে তার যে অগ্রভাগের গতি সেটা আমি ভাবতে পারি এইভাবে যাচ্ছে। এইভাবে ঘড়ির কাঁটার অগ্রভাগটা কিন্তু গতিশীল হচ্ছে, অর্থাৎ সেই গতিটা কিন্তু অবশ্যই কী হবে, একটা বৃত্তাকার পথে গতির একটা বৃত্তাকার পথ গতি একটি উদাহরণ। ঠিক আছে, ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি হচ্ছে একটি বৃত্তাকার পথে গতির একটি উদাহরণ। আচ্ছা, এবারে পরের এটাতে চলে আসছি। ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি। ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথর সেখানে একটা বক্রপথ অনুসরণ করে। এইরকমভাবে যদি একটা পাথর ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে এই রকম একটা পথ কিন্তু সেটা অনুসরণ করবে। অর্থাৎ আমি বলতে পারি এই গতিটাকে আমরা বলছি বক্রপথে গতির একটা উদাহরণ। ঠিক আছে, আমরা সামনের দিকে যে কোনো কিছু আমি যদি ছুঁড়ে দেওয়ার চেষ্টা করি, দেখবো সেটা এরকম একটা পথ অনুসরণ, মানে যেটা কিনা ঠিক বৃত্তাকার পথ কিন্তু হচ্ছে না। তাহলে এটাকে আমরা বলছি বক্রপথে গতির উদাহরণ। আচ্ছা, পরের 4 নম্বরের এটাই আসছি, সেটা হচ্ছে নাগরদোলার গতি। নাগরদোলার গতি এটাও হবে বৃত্তাকার পথে গতির একটি উদাহরণ, কারণ নাগরদোলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইভাবে দোলনাগুলো এইরকম একটা এইভাবে ঘুরতে থাকে, দোলনাগুলো এইভাবে ঘোরে। তাহলে এখানেও কিন্তু আমি দেখছি যে এটা বৃত্তাকার পথ অনুসরণ করে কিন্তু দোলনাগুলো ঘুরছে। আমি পুরো গোটা নাগরদোলাটার কথা বলছি না। দেখো, একটা বিন্দুকে কেন্দ্র করে নাগরদোলাটা ঘুরছে। এই বিন্দুটা কিন্তু এই দোলনাগুলোর বাইরে অবস্থিত একটা বিন্দু। তাহলে এর নাগরদোলার গতিকে আমরা বলছি কি একটা বৃত্তাকার পথে গতির একটা উদাহরণ, যেমন ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি ছিল ঠিক সেরকম। আচ্ছা, এরকম। আচ্ছা, এবার পরের এটা আসছে, দেখো, এক জায়গায় পাক খেতে থাকা লাট্টুর গতি। নাগরদোলার গতি তো বৃত্তাকার পথে গতি হলো। এবারে এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি। লাট্টু তুমি অনেকে দেখে থাকবে। লাট্টু মানে কীরকম হয়, আমি স্পিনিং টপ, মানে একদম যে জায়গায় তুমি একটু পাক খাইয়ে যদি ঘুরিয়ে দাও, ওই জায়গাতেই ওটা পাক খেতে থাকবে। সেখানে যেটা হবে যে লাট্টুটা কিন্তু নিজেরই অভ্যন্তরস্থ একটা অক্ষ বা একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকবে। তাহলে সেইখানে আমি বলবো সেই এক জায়গায় পাক খেতে থাকা লাট্টুর গতি, এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। সেরকম আমি উদাহরণ বলতে পারি পৃথিবী। আমরা জানি নিজের অক্ষের সাপেক্ষে কিন্তু পৃথিবী একটা লাট্টুর মতো পাক খায়। তাহলে সেখানে পৃথিবীর সেই গতিটাকে আমরা বলি আহ্নিক গতি। তাহলে পৃথিবীর আহ্নিক গতিও অবশ্যই একটা তোমার ঘূর্ণন গতির উদাহরণ হবে।
আবার একইভাবে যখন পৃথিবীর আমি বার্ষিক গতির কথা বলবো, অর্থাৎ এরকম পাক খেতে খেতে যখন সূর্যের চারপাশে পৃথিবী পুরো আবর্তন করে আসছে, তখন কি হচ্ছে, সূর্য বাইরে রয়েছে, পৃথিবী তার চারপাশে এইভাবে ঘুরে আসছে, তাহলে সেটা পৃথিবীর বার্ষিক গতি, সেটা কিন্তু বৃত্তাকার পথে গতির উদাহরণ। কিন্তু পৃথিবীর যে ঘূর্ণন নিজের অক্ষের চারপাশে, সেইটা পৃথিবীর ঘূর্ণন গতির একটা উদাহরণ। আচ্ছা, এবার আমি পরের এটা, তাহলে লাট্টুর গতি এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকলে সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। ঘড়ির পেন্ডুলামের গতি, আচ্ছা ঘড়ির পেন্ডুলাম কীরকম হয় আমরা জানি। পেন্ডুলাম যদি আমরা দেখে থাকি তাহলে এইরকম মোটামুটি একটা দণ্ডের মতো থাকে, তার নিচে একটা এরকম পাত থাকে, সেইটাই কি হয়, পেন্ডুলামটা দুলতে থাকে। এই বিন্দুটা একবার এই দিকে যাবে, এইভাবে যাবে, অর্থাৎ এইভাবে, এই আবার এই দিকে, মানে এই, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি যদি ঢিল থেকে একটা এরকম সুতোয় বেঁধে ওপর থেকে ঝুলিয়ে দিই এবং না আন্দোলিত হতে দিই, তাহলে কিন্তু সেখানেও এই ধরনের গতি আমরা দেখতে পাবো, মানে একই বিন্দুর দুপাশে ক্রমাগত সেটা দোল খেতে থাকবে। এখানেও কিন্তু এটা বিশেষ ধরনের একটা সরলরৈখিক গতি, এটাকে আমরা বলবো সরলরৈখিক দোল গতি, ঠিক আছে। এটাকে আমরা বলবো সরলরৈখিক দোল গতি, অর্থাৎ সরলরৈখিক গতি। এটা কিন্তু সরলরৈখিক পথেই একবার এই বিন্দুটার বাঁ দিকে যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা সরলরৈখিক গতিই বলতে পারি। আচ্ছা, তারপরে চলে আসছে পরের উদাহরণটা, যেটা সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। আচ্ছা, এটা পরে আসছি, আগে আমি সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতিটা দেখি। চলন্ত সাইকেলের চাকার গতি বা গাড়ির চাকার গতি, সেখানে কীরকম হয় ব্যাপারটা, এইরকম হয় জিনিসটা। দেখো, এইখানে আমার যখন গাড়িটা যাচ্ছে, এগোচ্ছে, তখন গাড়ির চাকাগুলো কিন্তু ঘুরছে। অর্থাৎ আমি যদি ইন্ডিভিজুয়ালি যে চাকাগুলোকে আমি যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যায় যে চাকাগুলো কিন্তু একটা বিন্দুর চারপাশে কী হচ্ছে, সেটা কিন্তু ঘুরছে। অর্থাৎ এখানে আমি বলতে পারি এইটা হচ্ছে কি, চাকার অভ্যন্তরস্থই একটা বিন্দুর চারপাশে চাকাটা ঘুরছে, অর্থাৎ এখানে চাকার গতি হচ্ছে একটা ঘূর্ণন গতি। এবার এইরকমভাবে চাকাগুলো ঘুরতে ঘুরতে কী করছে, খানিকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় আমি বলতে পারি এটা সরল রৈখিক গতি, মানে যদি সেটা সোজা রাস্তা বরাবর অগ্রসর হয়। তাহলে ঘূর্ণন ও সরল রৈখিক গতির মিশ্রণ থাকবে যদি আমি সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি বিবেচনা করি। হলো, অর্থাৎ এখানে 7 নম্বরেরটা যেটা বললো সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি, এখানে গাড়িটা চলছে মানে তার চাকাগুলো ঘূর্ণন রয়েছে, আবার সোজা রাস্তা বরাবর চলছে, তার মানে সরলরৈখিক গতি। তাহলে এটা ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। এই যে আমি 4 নম্বরে যে কথাটা বলেছি, ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ, এটা চলন্ত গাড়ির গতি বা সোজা রাস্তা বরাবর চলন্ত সাইকেলের গতি হচ্ছে ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণের উদাহরণ। আবার 8এরটা আমি বলছি সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি। তাহলে চাকার গতি যখন শুধু বলছি, সেটা হচ্ছে শুধু ঘূর্ণন গতি, ঠিক আছে। কারণ চাকার ক্ষেত্রে শুধু ঘূর্ণনই ওর মধ্যে বর্তমান, ঘূর্ণন গতি বর্তমান। আচ্ছা, এবার 9 নম্বরে দেখো স্ক্রুড্রাইভার মানে অনেক সময় দেখবে স্ক্রুড্রাইভার অনেকে দেখে থাকবে, স্ক্রু দিয়ে কিছু আটকাতে, হ্যাঁ, সেগুলো ব্যবহার করা হয় অনেক সময় স্ক্রুড্রাইভার। সেখানে দেখবে যে বা স্ক্রু খুলতেও ব্যবহার করা হয়, দেখবে যে স্ক্রুয়ের ফাঁক থাকে মাঝখানে একটা জায়গা, সেই জায়গাতে স্ক্রুড্রাইভারের দণ্ডাকার এইরকম ধরনের দেখতে হয়। সেটা গলিয়ে দিয়ে কি করা হয়, এইভাবে কিন্তু আস্তে আস্তে চাপ দিয়ে ঘোরানো হয়। তাতে কি হয় স্ক্রুটা আলগা হয়ে খুলে আসে, বা একটা স্ক্রুকে ভেতরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, স্ক্রুয়ের সাহায্যে কোনো কিছু বাক্স ধরনের কিছু আটকাতে ব্যবহার করা হতে পারে। তাহলে স্ক্রুড্রাইভারের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখো স্ক্রুড্রাইভার কিন্তু ঘুরছে, মানে স্ক্রুড্রাইভারে কিন্তু ঘূর্ণন গতি আছে, এবং ঘুরতে ঘুরতে কী হচ্ছে, সে স্ক্রুটাকে নিয়ে খানিকটা পিছিয়ে আসছে বা খানিকটা এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে ঘূর্ণন ও সরলরৈখিক গতির একটা মিশ্রণ বর্তমান, সেটা আমরা বলতে পারি স্ক্রুড্রাইভারের গতির ক্ষেত্রে। হলো, তাহলে স্ক্রুড্রাইভারের গতিতে আমরা ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ দেখছি। আচ্ছা, বৈদ্যুতিক পাখার গতি। পাখার গতি তোমরা নিশ্চয়ই দেখেছো। পাখার যখন ঘোরে তখন কি হচ্ছে, পাখা কি এইরকম ধরনের হচ্ছে, ধরো পাখাটা এইরকম ধরো থাকছে, এদিকে একটা ধরো ব্লেড রয়েছে, এদিকে একটা ব্লেড রয়েছে, আর এদিকে একটা ব্লেড রয়েছে, আর এদিকে একটা ব্লেড রয়েছে। ধরো আমি কথার কথা বলছি, এখানে কি হচ্ছে, পাখাটা যখন ঘুরছে তখন পাখার ব্লেডগুলো ঘুরছে, এইভাবে ঘুরছে।
এই যে অক্ষটা দেখছো, এই চারপাশে কিন্তু পাখাটা ঘুরতে থাকছে। তাহলে পাখার গতি হচ্ছে কি একটা ঘূর্ণন গতির উদাহরণ আমি বলতে পারি। বৈদ্যুতিক পাখার গতি অবশ্যই একটা ঘূর্ণন গতির উদাহরণ আমি বলতে পারি। ঠিক যেরকম চাকা ঘুরছিল, ঠিক এইভাবে পাখাটাও কিন্তু ঘুরছে। ঠিক আছে, এটা কিন্তু বৃত্তাকার পথে গতি কখনোই নয়। বৃত্তাকার পথে গতি তখন বলতাম যদি পাখাটা নিজে একটা বস্তুটা নিজে একটা বিন্দুকে কেন্দ্র করে এরমভাবে ঘুরতো। সেটা হচ্ছে না, পাখাটা তার একটা অক্ষ তার মধ্যেই অবস্থিত, যেটা তার দেহেরই একটা অংশ, সেরকম একটা বিন্দু বা একটা অক্ষকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে। তাহলে সেইখানে আমি বলবো সেটাকে একটা তোমার ঘূর্ণন গতির একটা উদাহরণ। ঠিক আছে, একইভাবে আমাকে যদি ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি আমি যখন বলেছিলাম তখন সেটা বৃত্তাকার পথে গতি বলেছিলাম, কিন্তু সামগ্রিকভাবে আমি যদি ঘড়ির কাঁটার গতি বলি, অগ্রভাগ আমি বলছি না, শুধু ঘড়ির কাঁটা বলছি, তখন দেখো ঘড়ির কাঁটাটা কিন্তু কী হচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু এই বিন্দুটাকে কেন্দ্র করেই দেখো ঘুরছে। ঠিক আছে, তাহলে সেইখানে কিন্তু আমি ঘড়ির কাঁটার গতি যদি শুধু বলে সেখানে আমাকে ঘূর্ণন গতি বলতে হবে, কিন্তু ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি বললে সেখানে আমাকে বলতে হবে বৃত্তাকার পথের গতি। তখন শুধু অগ্রভাগের গতিটাই আমাকে বিবেচনার মধ্যে আনতে হবে। তাহলে মনে হয় আমার পরিষ্কার হয়েছে যে বিভিন্ন প্রকারের গতির উদাহরণ। এবার আমি কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা নিজেরা একটু বিবেচনা করে দেখো যে সেগুলো কী ধরনের গতির উদাহরণ হতে পারে।